পরিসংখ্যানের প্রচুরক কিভাবে নির্ণয় করা যায় বা কি ধরনের প্রশ্ন হইতে পারে প্রচুরক থেকে, সেটা কি তুমি জানো? দেখো, আজকের পর্বে আমরা দেখব প্রচুরক থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে বা কিভাবে কিভাবে তোমার উপাত্তগুলা দিলে সেখান থেকে প্রচুরক নির্ণয় করা যায়। এখানে দেখো লেখা আছে কি, একটা হচ্ছে সারণী থেকে আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত থেকে। সারণী থেকে আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি, যে ধরো তোমার সারণীতে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, ধরো 35 থেকে 40, 45 থেকে 54, এইভাবে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। আরেক ধরনের সারণী হইতে পারে জাস্ট শ্রেণী ব্যাপ্তি ছাড়া উপরেও সংখ্যা আছে, নিচে আবার গণসংখ্যা দেওয়া আছে। ওই ধরনের উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে। আর দ্বিতীয়তে কি আছে, যে অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবো, ওইখান থেকে প্রচুরক নির্ণয় করা লাগে। তো অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় 7-8-এ দেখছো হয়তো, বাট আজকের ক্লাসেও আমরা দেখব। আর সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে সেটা নবম দশম শ্রেণীর বইয়ে মানে তোমরা নতুন পাইবা, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি পরিসংখ্যান অধ্যায়ের পার্ট 4, যেখানে আমরা দেখব প্রচুরক এবং প্রচুরকের সম্পর্ক যত ধরনের তথ্য আছে। প্রথমে আমরা দেখব হচ্ছে সারণী থেকে, যেখানে কি থাকবে, শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে। যেই প্রশ্নটা তোলা আছে, ধরো এরকম একটা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণী ব্যাপ্তি আছে এবং তোমাকে কি বলছে, প্রচুরক নির্ণয় করার জন্য। আচ্ছা, তো ওই সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে প্রথমে তোমার যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে প্রচুরকের সূত্রটা কি। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যখন আমরা মধ্যক করছিলাম তখন দেখছিলাম যে এই যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা মধ্যক সারণী বের করছিলাম, তাই না? প্রথমে মধ্যক সারণী বের করছি, তারপর মধ্যক সারণী থেকে যা যা উপাত্ত লাগে সূত্রের মধ্যে সেইগুলা বের করছি। আজকে সেম ভাবে প্রচুরক যখন করবা, প্রচুরকের বেলা তোমার কি করতে হবে, প্রচুরক সারণী বের করতে হবে, তারপরে প্রচুরক সারণী থেকে এই যে সূত্রের বাদবাকি উপাত্তগুলো বের করতে হবে। তাহলে দেখো কি কি, প্রথম কথা হচ্ছে প্রচুরক সারণী কিভাবে নির্ণয় করা লাগে। তো প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে যেই উপাত্তটা সবচেয়ে বেশি বার আছে সেটারে কি বলে, প্রচুরক বলে। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে কোন সারণীতে সবচেয়ে বেশি উপাত্ত আছে বলে মনে হয়, দেখো এখানে উপাত্ত আছে 4, মানে 35 থেকে 44-এর মধ্যে 4টা উপাত্ত আছে। এখানে উপাত্ত আছে 8টা, এখানে আছে 13টা, 10টা, 2 আর 3। তাহলে সবচেয়ে বেশি উপাত্ত আছে এই সারণীতে, তাই না? তাহলে যেই সারণীতে সবচেয়ে বেশি উপাত্ত আছে ওইটারই কি বলে, প্রচুরক সারণী বলে। তাহলে আমরা কি পাইলাম, এই যে 55 থেকে 64 এই সারণীর মধ্যে সবচেয়ে বেশি উপাত্ত আছে, মানে 13 বার উপাত্ত আছে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের প্রচুরক সারণী। এই যে এই সবটাই কি প্রচুরক সারণী। আচ্ছা, এখন এই সারণীর সাপেক্ষে আমরা কি করব, প্রচুরকের যে সূত্রটা আছে এই সূত্রের বা তথ্যগুলা বা যে যে উপাত্তগুলো লাগে সেগুলো নির্ণয় করবো, তাই না? এখন দেখো এল কি, এল হচ্ছে তুমি যেই সারণী নিয়ে কাজ করতেছো সেই সারণীর নিম্নসীমা। এখন তুমি যদি প্রচুরক নির্ণয় করো তাহলে প্রচুরক সারণীর নিম্নসীমা, মধ্যক নির্ণয় করলে মধ্যক সারণীর নিম্নসীমা। তা এখন যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করতেছি তাহলে এল কি হবে, এল হবে প্রচুরক সারণীর নিম্নসীমা। তাহলে আমাদের প্রচুরক সারণী যদি হয় এইটা, তাহলে এই প্রচুরক সারণীর নিম্নসীমা কি, আমরা কিন্তু জানি এই যে এইটারে বলে হচ্ছে নিম্ন সীমা আর এটারে কি বলে, উচ্চ সীমা। তো প্রত্যেক ঘরে নিম্ন সীমা উচ্চ সীমা আছে, বাট আমরা কোন ঘরটা নিব, আমরা নিব হচ্ছে প্রচুরক সারণীর নিম্ন সীমা। তাহলে এখানে লেখো যে এখানে এল কি, এল হচ্ছে প্রচুরক সারণীর নিম্ন সীমা, যেটা কত, 55 থেকে 64, সরি 55, আর 55 থেকে 64 হচ্ছে প্রচুরক সারণী। এই যে প্রচুরক সারণী, প্রচুরক সারণী কত, প্রচুরক সারণী হচ্ছে 55 থেকে 64। এই যে এটা হচ্ছে প্রচুরক সারণী, আর প্রচুরক সারণী নিম্ন সীমা কত, 55, যেটাকে আমরা কি বলতেছি, এল। আচ্ছা, এরপরে কি আছে, F1, তারপর আছে F2, আর হচ্ছে H। এর আগে আমরা আরেকটা কথা বলে নিই, প্রচুরক নির্ণয় করতে গেলে কিন্তু আলাদা করে সারণী আঁকা লাগে না, ঠিক আছে?
তোমার আর এমনিতে হয় কি প্রচুরক এই যে রিটেনে সৃজনশীলের মধ্যে 4 নাম্বারের জন্য প্রচুরক শুধু মানে ইন্ডিভিজুয়ালি প্রচুরক আসে না, অন্য কোনো অঙ্ক সাথে আসে। ধরো তোমার বললো মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, বা ধরো তোমার সাথে বললো যে প্রচুরক ও অজীব রেখা অঙ্কন করো, প্রচুরক ও আয়তলেখ অঙ্কন করো। মানে শুধু প্রচুরক 4 নাম্বারের জন্য আসে না, হয় 2 নাম্বারের জন্য আসে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে আসে, আবার এমসিকিউতেও আসে। তো যেখানে আসুক প্রচুরকের জন্য আলাদা করে সারণী তৈরি করা লাগে না। আচ্ছা, এই তথ্যটা জানিয়ে রাখলাম। এইবার আসো F1 কি। F1 হচ্ছে প্রচুরক সারণীর গণসংখ্যা থেকে তার আগের সারণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক সারণীর, কি বললাম, F1 হবে প্রচুরক সারণীর গণসংখ্যা থেকে তার আগের সারণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে এই যে F1 সমান সমান প্রচুরক সারণীর গণসংখ্যা কত, 13, এর আগের ঘরের গণসংখ্যা কত, এর আগের ঘরের গণসংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা 13 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে কত পাইতেছি, এই যে 5 পাইতেছি। তাহলে F1 এর মান কত, F1 হচ্ছে 8। আচ্ছা, এবার F2 যদি বের করো, F2 কি, F2 হচ্ছে প্রচুরক সারণীর গণসংখ্যা থেকে তার পরের সারণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে প্রচুরক সারণীর গণসংখ্যা কত আছে, 13, এর পরের সারণীর গণসংখ্যা কত, পরের সারণীর গণসংখ্যা হচ্ছে 10। তাহলে কত পাইতেছি, এই যে F2 এর মান পাইতেছি 3। আর কি বাকি আছে, আর বাকি আছে এইচ। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তাই না? এটা কিন্তু আমরা আগে অনেকবার পাইছি, গড় নির্ণয় করার সময় পাইছি, মধ্যক নির্ণয় করার সময় পাইছি, তো জানো আশা করি। তো এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আমরা শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করবো বলছিলাম, শ্রেণী ব্যাপ্তি বের করার টেকনিকটা কি জানো ছিল, যে তুমি যে কোনো ঘরের নিম্ন সীমা থেকে তার আগের ঘরের নিম্ন সীমা বিয়োগ দিয়ে দিবা। তাহলে 45 থেকে যদি 35 বিয়োগ দেই তাহলে কত পাইতেছি, 45 থেকে 35 যদি বিয়োগ দেই তাহলে কত পাইতেছি, 10। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি কত, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। বুঝাইতে পারছি? এই যে যা যা তথ্য লাগে সব বের করে ফেলছি। এখন কিছু এক্সট্রা কথা বলি। আহ অনেকের মধ্যে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার বা ভাইয়া দেখেন, যদি প্রচুরক সারণী এইটা না হইয়া এখানে হইতো তাহলে F2 এর মান কত আসতো। ধরো এখানে সর্বোচ্চ সংখ্যাটা আছে, তাহলে F2 জানি কি বলছিলাম, যে প্রচুরক সারণীর গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বিয়োগ। তাহলে এর পরের ঘরে কি নাই, এর পরের ঘরে তো কোনো গণসংখ্যা নাই। তখন তোমার F2 হইতো, ধর এই যে এখানে যদি সর্বোচ্চ সংখ্যাটা থাকতো তাহলে এটা থেকে পরের ঘর তো কিছু নাই, নাই মানে কত, শূন্য। তখন তুমি এখান থেকে শূন্য বিয়োগ দিতা। বুঝছো বিষয়টা? ধরো 13 এখানে নাই স্যার, এখানে আছে, তো এখান থেকে যদি F2 বের করতে চাও তো 13 থেকে কি করতে হবে, পরের ঘরে কোনো সংখ্যা বিয়োগ দিতে হবে। 13 থেকে পরের ঘরে তো কোনো সংখ্যা নাই, তখন 13 বিয়োগ 0 হইতো, অর্থাৎ প্রচুর যে F2 মান হইতো 13। বুঝছো? আরেকটা হইতে পারে যে ধরেন সর্বোচ্চ সংখ্যাটা এই ঘরে আছে, 13 এখানে না দেখা এখানে আছে, তাহলে এটা হতো প্রচুরক সারণী। এখন এইটা যদি প্রচুরক সারণী তো তাহলে F1 এর মান কত হইতো, F1 বললে আমরা কি জানি, এই যে F1 হচ্ছে প্রচুরক সারণী গণ থেকে তার আগের ঘরের গণসংখ্যা বিয়োগ। তার আগের ঘরে তো কিছু নাই, আগের ঘরে কিছু নাই মানে 0 বিয়োগ হইব। তো যে এখানে যদি 13 থাকতো তখন 13 মাইনাস 0 হইতো F1 এর মান, অর্থাৎ 13ই থাকতো। বুঝা গেছে? আর F2 তো পরের ঘরটা বিয়োগ। বুঝছি। তো এই হচ্ছে যদি মধ্যে না থাইকা শেষে অথবা শুরুতে প্রচুরক সারণী হয় তাহলে যে ঘটনাটা ঘটতো। তাহলে আমরা কি পেলাম, এখন আমাদের সূত্রের মধ্যে সূত্র থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে যা যা লাগে সব উপাত্তই কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এবার চলো আমরা সূত্রটা এখানে লিখি এবং প্রচুরকটা নির্ণয় করি। এই যে সুতরাং প্রচুরক প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F2 প্লাস বাই F1 প্লাস F2 ইন্টু কত, H। এই যে এখন তুমি জাস্ট ভ্যালুগুলো বসাও। L এর মান কত, L এর মান হচ্ছে 55 প্লাস F1 এর মান কত, F1 এর মান হচ্ছে 5, F1 এর মান 5 এবং F2 এর মান কত, F2 এর মান হচ্ছে 3 ইন্টু এই H এর মান কত, H হচ্ছে 10।
এখন এখানে থাকলো 55। একটা জিনিস খেয়াল করবা, অনেকেই ভুলবশত 55 সাথে এগুলা কোনো কিছু একটা জায়গায় যোগ করতে, এই কাজ করা যাবে না। আগে এখানে গুণ ভাগের কাজটা আগে সারবা, তারপরে হচ্ছে 55 সাথে যোগ বিয়োগের কাজ। তো আগে এই যে দিকে যদি কাজ সারবি, তাহলে এই যে এখানে 10টা হচ্ছে কি হবে, উপরে 5-এর সাথে গুণ হবে, গুণ দিলে কত হইতেছে 5×10=50। আর এখানে 5+3 কত হইতেছে 8। আচ্ছা, এখন 55টা তুমি আগে 8 দ্বারা, সরি 50টা 8 দ্বারা ভাগ করো। 55 + 50টা যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, হচ্ছে 6.65 নাকি 6.25। আচ্ছা, এবার এই 6.25 এর সাথে যদি আমরা 55 যোগ দিই তাহলে আসতেছে আহ কত 61.25। এই যে এই হচ্ছে আমাদের প্রচুরক। ইজি না? ইজি আছে। দেখো, জাস্ট তোমার এখানে সূত্রটা মনে রাখতে হবে আর প্রত্যেকটার পরিচয় মনে রাখতে হবে। আরেকবার বলি, প্রথম কাজ হচ্ছে তোমার প্রচুরক সারণী নির্ণয় করতে হবে। তো প্রচুরক সারণী তুমি কিভাবে পাবা? প্রচুরক সারণী পাবা হচ্ছে যেই ঘরের গণসংখ্যা সবচেয়ে বেশি। এই যে প্রচুরক সারণী আমরা একটু লিখে দেই। প্রচুরক সারণী কিভাবে পাইছি? প্রচুরক সারণী কিভাবে পাইলাম? যেই ঘরের গণসংখ্যা সবচেয়ে বেশি, মানে সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে আছে, সর্বোচ্চ গণসংখ্যা। আচ্ছা, এরপরে কি লাগে? F1। F1 যেন কি ছিল? F1 হচ্ছে প্রচুরক সারণী গণসংখ্যা থেকে তার আগের ঘরের গণসংখ্যা বিয়োগ প্রচুরক সারণী গণসংখ্যা থেকে তার আগের ঘরের গণসংখ্যা যদি বিয়োগ দেই তাহলে আমরা কি পাইতেছি? F1। আর প্রচুরক সারণী গণসংখ্যা থেকে তার পরের ঘরের গণসংখ্যা বিয়োগ দিলে পাইতেছি হচ্ছে F2। আর কি লাগে? আর লাগে হচ্ছে শ্রেণীব্যাপ্তি H। শ্রেণীব্যাপ্তি H কিভাবে পাবা? আমরা বলছিলাম যে কোনো ঘরের থেকে যে কোনো ঘরের প্রথমটা থেকে তার আগের ঘরের প্রথমটা তুমি বিয়োগ দিয়ে দাও, তাইলে ধরো এখানে 45 আছে, 45 থেকে 35 বিয়োগ দিয়ে দাও, তাইলে তুমি কি পাইতেছো? H পাওয়া যাইতেছো। বাস, এই যে সবগুলা ভ্যালু প্রথমে বের করবা, দেন সূত্রের মধ্যে মান বসায় দিবা, তাহলে কি হবে? প্রচুরক পাওয়া যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রচুরকের জন্য সারণী আঁকার কোনো দরকার নাই। এমসিকিউতে আসলে তুমি জাস্ট রাফ পেজে গিয়ে এগুলা দ্রুত করে করে ফেলতে পারবা, সারণীর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখলাম? শ্রেণীব্যাপ্তি যদি থাকে তাহলে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে সারণী থেকে। এখন ধরো আরেকটা সিস্টেম যদি আমরা দেখি, যেখানে কি থাকবে, মানে সারণী ঠিকই থাকবে কিন্তু কি থাকবে না? শ্রেণীব্যাপ্তি থাকবে না। চলো আমরা একটু সারণীটা রেডি করি, তারপর দেখাইতেছি। আচ্ছা, এখন দেখো এই যে সারণীটা আছে, এই সারণীতে কিন্তু কি নাই? শ্রেণীব্যাপ্তি নাই। যেমন একটু আগে কি আছিল? 36 থেকে 35 থেকে 44, তারপর আছিল 45 থেকে 54। এবার কিন্তু কি নাই, এরকম শ্রেণীব্যাপ্তি নাই, জাস্ট এক একটা করে সংখ্যা আছে। এই সারণীটার মানেটা কি আগে একটু বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে 60 এই সংখ্যাটা আছে 4 বার, 65 এই সংখ্যাটা আছে 8 বার, তারপর আছে তোমার এই যে 70 সংখ্যাটা আছে 13 বার, 75 আছে 10 বার, বা 80 আছে 2 বার, 85 আছে 3 বার। এই ধরনের সারণীর মানে হচ্ছে এটা, যে এই সংখ্যাগুলা এতবার কইরা আছে। তো এখান থেকে যখন তোমার প্রচুরক নির্ণয় করতে বলবো, তো প্রচুরক যেন কি আছে? যেই সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। এখানে একটু খেয়াল করো তো, আগের উপাত্ত থেকে যেহেতু লিখছি, তাহলে এখানে সবচেয়ে বেশি কিন্তু এই যে এই ঘরটাই কিন্তু প্রচুরক সারণীতেছে। বাট এখন কথা হচ্ছে যে প্রচুরক কি তাহলে 70 হইব নাকি এখানে 13 হইব? এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে থাকে বা অনেকে ভুল করে। অনেকেরই দেখছি আমি যে 13 লিখতেছে বা যাই হোক। এখন কথা হচ্ছে যে তুমি বলো যে এখানে প্রশ্ন যে প্রচুরক কি 70 হবে নাকি 13 হবে? এখন আমি বলি, একটু আগে বলছি যে এই ধরনের সারণীর মানে কি, যে 70 এই সংখ্যাটা আছে 13 বার,
75 আছে 10 বার, তাহলে উপাত্তের মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো আছে। আর 70 আছে কতবার? 13 বার। তাহলে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটা আছে? 70 সবচেয়ে বেশি 13 বার আছে, অর্থাৎ প্রচুরক কিন্তু 13 না, প্রচুরক হবে 70, কারণ 70 সবচেয়ে বেশি বার আছে। বুঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্কের মধ্যে তুমি কি লিখবা, যে এখানে এখানে কি, যে 70 সংখ্যাটা কতবার আছে? সর্বাধিক বার আছে। 70 সর্বাধিক বার আছে, এই যে সর্বাধিক কয়বার আছে? 13 বার আছে। তো যেহেতু 70 সর্বাধিক বার আছে, এই কারণে প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 70। বুঝা গেছে? 13 কিন্তু প্রচুরক না, 70 13 বার আছে, মানে সর্বাধিক বার আছে, এই কারণে প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 70। বুঝা গেছে? আচ্ছা, এখন অনেক সময় এরকম হয় যে গণসংখ্যা ধরো 13 এখানেও আছে এখানেও আছে, মানে সর্বাধিক সংখ্যা একই সংখ্যা দুইবার আছে, তখন দুইটাই প্রচুরক হবে। ধরো কোনো কারণে এখানেও এই যে ধরো 70 আছে 13 বার, আবার ধরো এখানে 85 আছে 13 বার, ধরে নাও যে 85 আছে কতবার? 13 বার। তো যেহেতু সর্বাধিক সংখ্যা একই সংখ্যা দুইবার আছে, ঠিক আছে, সর্বাধিক বার 70 আছে 13 বার, 85 আছে 13 বার, এই ক্ষেত্রে প্রচুরক দুইটা হবে, 70 প্রচুরক হবে, 85 প্রচুরক হবে। বুঝা গেছে? আচ্ছা, এর থেকে বেশি আশা করি এখানে কনফিউশন তৈরি হওয়ার মতো কিছু থাকার কথা না। এরপরও যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সটা আছেই, কমেন্ট করে ফেলবা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি থেকে কিভাবে করা লাগে, আর শ্রেণীব্যাপ্তি যদি না থাকে সারণীতে তাহলে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে, দুইটাই দেখছি। এটা অনেক ইজি, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখব অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা লাগে। চলো, এখন দেখো, এই যে এইভাবে অবিন্যস্ত উপাত্ত যদি তোমার দেওয়া থাকে তাহলে প্রচুরক কিভাবে নির্ণয় করবা, এগুলা ছোটবেলায় করছো, তারপরও দেখাই, দেখো একটু দেখো এই জায়গাটাতে একটু খেয়াল করো। এখানে প্রচুরক মানে তো যেই উপাত্তটা বেশিবার আছে, তাই না? তাহলে এখানে দেখো তো কোন উপাত্তটা বেশিবার আছে, এখান থেকে প্রচুরক দেখো 10 একবার, দুইবার, তিনবার আছে। 11 কয়বার আছে? 11 আছে দুইবার, আর বাদ বাকি সব সংখ্যাগুলা 5 আছে দুইবার করে, তাই না? তো সবচেয়ে বেশি বার এখানে কি আছে? সর্বাধিক বার আছে কিন্তু 10। তাহলে উত্তরটা কিভাবে করবা? উত্তরটা করবা হচ্ছে এই যে লেখবা, যে এখানে যদি ধরো তোমার ক নাম্বারে আসলো, ঠিক আছে, বা সংক্ষিপ্ত প্রশ্ন আসলো, তাহলে কিভাবে লিখবা, যে এখানে এখানে কোন সংখ্যাটা সর্বাধিক বার আছে? 10, যে 10 সর্বাধিক 3 বার আছে, তাই না? এই যে সর্বাধিক 3 বার আছে, যেহেতু 10 সর্বাধিক 3 বার আছে এই কারণে প্রচুরক কত? সুতরাং প্রচুরক হচ্ছে 3। এই যে সুতরাং প্রচুরক হচ্ছে, সরি প্রচুরক তো 3 না, প্রচুরক তো 10। আচ্ছা, এই গেল প্রথমটা। এবার দ্বিতীয়টাতে একটু খেয়াল করো, এখানে কোন সংখ্যায় কিন্তু একাধিকবার নাই। কোন সংখ্যা একাধিকবার আছে? যাও প্রত্যেকটা একবার করে, 10, 9, 8, 6, 7, 6, ও সরি এটা মুছে দেখি, এই যে দেখো 11, 3, 2, 1, কোনোটাই কিন্তু কি নাই, একাধিকবার নাই। তাহলে যেহেতু কোনোটাই একাধিকবার নাই, তার মানে এখানে কি নাই? প্রচুরকও নাই। ভুলে একটা বেশি লিখে ফেলছিলাম। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, যে এখানে কোনো সংখ্যায় বা কোনো উপাত্তই একাধিকবার নেই। এই যে কোনো উপাত্তই অধিকবার একাধিকবার নেই। একাধিক একাধিক বলতে গেলে কি সর্বাধিকবার নাই আর কি, ঠিক আছে, একাধিক বার নেই, অর্থাৎ এই উপাত্তে কি নেই? প্রচুরক নেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রচুরক, এই এই প্রশ্নের উত্তর কি হবে? এই উপাত্তে কোনো প্রচুরক নাই। আচ্ছা, এবার এটাতে দেখো,
এখন কি হয়েছে, এখানে যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 10 একবার আছে, দুইবার আছে, তিনবার আছে। আবার এই যে দেখো 11 কয়বার আছে, একবার, দুইবার, তিনবার। এই জায়গাটা থেকে অনেকে কনফিউশন তৈরি হয়। তো এখন 10ও আছে তিনবার, 11 আছে তিনবার। এখন কারে প্রচুরক বলবা? এখন দুইটাই প্রচুরক। ঠিক আছে, যখন সর্বাধিক সংখ্যায় একাধিক উপাত্ত থাকবো তখন দুইটাই কি হইব? প্রচুরক হইব। এখন যদি এরকম হইতো যে 11 আছে 4বার, 10 আছে তিনবার, তখন শুধু 11 প্রচুরক। আবার যদি এমন হয় 10 আছে 4বার কিন্তু 11 আছে তিনবার, তখন 11 প্রচুরক। ঠিক আছে, বাট এখানে 10ও তিনবার, 11ও তিনবার, এই ক্ষেত্রে প্রচুরক দুইটাই হবে। তো উত্তরটা কিভাবে লিখবা, যে এখানে 10 এবং 11 সর্বাধিক তিনবার করে আছে, তাই না? সর্বাধিক তিনবার করে আছে, তাই প্রচুরক কত? 10ও হবে, আবার 11ও হবে। বুঝা গেছে? তো এই ধরনের অবিন্যস্ত উপাত্ত থেকে এইভাবে প্রশ্ন করা যেতে পারে, হয় প্রচুরক নাই অথবা একটা প্রচুরক আছে, আবার কোথাও হতে পারে দুইটা প্রচুরক আছে। এর বেশি আর কোনো কিছু কনফিউশন করার মতো বা এর বাইরে আর কিছু প্রশ্ন করার মতো নেই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা কাজে আসতে পারে। যদি তোমার কাজে আসে বা তুমি শেষ পর্যন্ত যদি দেখা থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও, আর কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো। আশা করি ভালো লাগছে, বা যেমনই লাগে জানাইও। দেখা হবে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।